সবাইকে আমার শুভেচ্ছা স্বাগতম জানাই। আশা করি সবাই নিরাপদ থেকে বর্তমান করোনা মহামারী থেকে নিজেদের রক্ষা করছো এবং বাড়িতে অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনার ভিতরে আছো, এই আশাবাদ ব্যক্ত করি। আজ আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ আব্দুল হাফিজ মাহমুদ, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, চকনাগর কলেজ। আজকে আমার একাদশ শ্রেণীর লেকচার 5। আজকে আমি আলোচনা করব রচনামূলক প্রশ্ন উত্তর। রচনামূলক প্রশ্ন উত্তর আমরা সংক্ষেপে বলি সিকিউ, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন। তোমরা জানো ক্রিয়েটিভ কোশ্চেন একটা উদ্দীপক থাকে, অথবা চিত্র থাকে, অথবা লেখাচিত্র থাকে। সেখান থেকে আবার 3টে প্রশ্ন থাকে, 4টে প্রশ্ন থাকে। একটা ক, একটা খ, একটা গ এবং ঘ। আমরা জানি ক দাগের প্রশ্ন 1 নম্বর হয়, 2 দাগের প্রশ্নের নম্বর 2, ক 1 নম্বর, খ 2 নম্বর, গ 3 নম্বর, ঘ 4 নম্বর, মোট 10 নম্বরের প্রশ্ন থাকে। এর ভিতরে ক এবং খ, ক হলো জ্ঞানমূলক, খ অনুধাবন। এই ক এবং খ এই উদ্দীপক সংশ্লিষ্ট হয় না, এটা সরাসরি বইয়ের থেকে উত্তর আসে। ক জ্ঞানমূলক, যেটা সরাসরি বইয়ের ভিতর থাকে। খ সরাসরি বইয়ের ভিতর থাকে না, তবে তার নির্দেশনা থাকে। সেখান থেকে 4-5টা খেয়াল করলে, অর্থাৎ একটু মেধা খাটাইলে আমরা ক্ষয়ের উত্তর দিতে পারি। এরপরে গ এবং ঘ, এই প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই আমাকে উদ্দীপক দেখা লাগবে। ক খ উদ্দীপক দেখা লাগে না, কিন্তু গ এবং ঘ প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই আমাকে উদ্দীপক সংশ্লিষ্ট হতে হবে। উদ্দীপক না পড়ে গ এবং ঘয়ের উত্তর দেওয়া যায়। এবার আসি, আমি যে প্রশ্নটা এখানে সেট করেছি, খেয়াল করো। উদ্দীপকে আছে লিমনের সংগৃহীত তথ্য নিম্নরূপ। লিমনের সংগৃহীত তথ্য নিম্নরূপ: x1 = 5, x2 = 2, x3 = 7। লিমন বলল সামেশন i = 1 to 3। এই 3 কিন্তু n এর মান, 3 কিন্তু এখানে n = 3 পদ সংখ্যা। xi² not equal to summation I equal to 1 to 3 xi whole square। এটা হলো আমার উদ্দীপক। খেয়াল করে দেখো, কতে আছে ধ্রুবক কি। ধ্রুবক কি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখো আমার এই উদ্দীপক লাগছে না, এটা আমরা সরাসরি বইয়ের ভিতরে পাবো। আমরা পূর্বে আলোচনা করেছিলাম, ধ্রুবকের সংজ্ঞা শিখেছিলাম। সেখানে উত্তর কি ছিল? ধ্রুবক হলো তথ্যের যে সকল বৈশিষ্ট্য একক প্রতিনিধিত্বশীল মান গ্রহণ করে। তথ্যের যে সকল বৈশিষ্ট্য একক প্রতিনিধিত্বশীল মান গ্রহণ করে এবং সেটা কোনো অবস্থায় পরিবর্তন হয় না, কোনো অবস্থায় পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চালক করে। তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চালক করে। তাহলে সংজ্ঞা আমরা লিখতে পারি, তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চালক করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে,
আমি এখানে ধ্রুবকের সংজ্ঞা দিয়েছি, তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে ধ্রুবক বলে। আমি দুঃখিত, আমি চলকের সংজ্ঞা দিয়ে ফেলেছি। তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে ধ্রুবক বলে। যেমন সপ্তাহে 7টা দিন, নিশ্চয়ই সবাই আগের থেকে হয়ে আসছে, কখনোই এটা পরিবর্তন হবে না, কারণ এটা ধ্রুবক। 12 মাসে 1 বছর, এটা ধ্রুবক। এইভাবে যে সকল মান কোনো অবস্থায় পরিবর্তন হবে না, সেই মানগুলিকে ধ্রুবক। এরপর আসি ক্ষয় প্রশ্ন কি আছে? একজন ছাত্রের বয়স 17 বছর, এটা কি পরিসংখ্যান? ব্যাখ্যা করো। একজন ছাত্রের বয়স 17 বছর, এটা কি পরিসংখ্যান? ব্যাখ্যা করো। এটা কি পরিসংখ্যান? এটা উত্তর 1। আর ব্যাখ্যা করো 1। এই 1 আর 1 2। আগে আমাকে জানতে হবে একজন ছাত্রের বয়স 17 বছর। অনুধাবনে থাকে, এক হলো জ্ঞানমূলক, আর একটা হলো অনুধাবন তার বিশ্লেষণ। আগে আমাকে জানতে হবে একজন ছাত্রের বয়স 17 বছর। এটা জানতে গেলে প্রথম আমার জানা দরকার পরিসংখ্যানের সংজ্ঞা কি বলেছিল? পরিসংখ্যান সংখ্যাত্মক বর্ণনা বা সংখ্যা নিয়ে গবেষণা বিজ্ঞান। সংখ্যাত্মক বর্ণনা বা সংখ্যা নিয়ে গবেষণা বিজ্ঞান, যে সংখ্যার উপরে গাণিতিক সূত্র প্রয়োগ করে একটা ফলাফল পাওয়া যায়, সেই ফলাফল নিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন পরিসংখ্যান হতে গেলে অবশ্যই সংখ্যায় প্রকাশ করতে হবে। এখানে একজন ছাত্রের বয়স 17 বছর, এটা সংখ্যা আছে, কিন্তু কতজনের? একজনের। একটি সংখ্যার উপরে কোনো পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা যায় না। আর যেহেতু পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা যায় না, তার সংজ্ঞায় আমাকে কি বলতেছে? কতগুলো সংখ্যার উপরে একটা পরিসংখ্যানিক সূত্র প্রয়োগ করতে হয়। যদি একটা সংখ্যার উপরে কোনো সূত্র, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ গড় ইত্যাদি করা যায় না। এই জন্য একজন ছাত্রের বয়স 17 বছর, এটা সংখ্যা হলেও এটা পরিসংখ্যান নয়, কারণ এখানে একটি ছাত্রের বয়সের কথা বলা হয়েছে। তাহলে আমার প্রথম উত্তর হবে এটা কি পরিসংখ্যান? উত্তর হবে না, এটা পরিসংখ্যান নয়। কারণ আমরা বলছে পরিসংখ্যান হলো সংখ্যাত্মক বর্ণনা বা সংখ্যা নিয়ে গবেষণা বিজ্ঞান। সেখানে অনেকগুলো তথ্যের উপরে পরিসংখ্যানিক সূত্র প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে একজন ছাত্রের বয়স 17, এর উপরে কোনো গাণিতিক সূত্র প্রয়োগ করা যায় না, এই জন্য এটা পরিসংখ্যান নয়। এটা হলো তার। এবার আসি আমার ভয়ের প্রশ্নের উত্তর। তোমরা খেয়াল করেছো ক এবং ক্ষয়ের প্রশ্নের উত্তরে দেওয়ার সময় আমার উদ্দীপকের কোনো প্রয়োজন হয়নি, উদ্দীপকের কোনো প্রয়োজনীয়তা আসেনি। তাহলে আমরা ক এবং খ প্রশ্নটা বাদ, কারণ উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। এবার আসি গ। এর প্রশ্ন কি আছে? সামেশন i equal to 1 to 3, 1 to 3, 1 থেকে 3 পর্যন্ত। খেয়াল করে দেখো x এর মান 1 2, ATW2, এটা কিন্তু, আর এখানে 1 2 TO2 এক হইতে, আর এখানে না x দ্বিতীয় মান x equal to 2, x3 equal to 7। তাহলে মান আছে কয়টা? একটা, দুটো, তিনটে। এই জন্য এর মান 3। শুরু হয়েছে কোথা থেকে? 1 এর থেকে। এই দেখো সে 1 এর থেকে শুরু হয়েছে। আমরা এটা নির্ণয় করে দেখি। এর মান নির্ণয় করতে বলছে, এটা হলো আমার প্রয়োগ। আমরা প্রশ্ন শিখেছিলাম 1 এর জ্ঞানমূলক, 2 এ অনুধাবন, 5 অনুধাবন, 6 এ প্রয়োগ, আর 7 এ আমার উচ্চতার দক্ষতা। এখন আমরা প্রয়োগটা দেখি। আচ্ছা, এখানে সামেশন
equal to 1 to 3 5xi minus 2 equal to কি হবে দেখো এই 5 এবং 2 এটা কিন্তু ধ্রুবক চলককে আমরা x দ্বারা প্রকাশ করি x এর মান দেওয়া আছে i equal to ক্রমিক মান i এর মান হবে ক্রমিক কি 1 2 3 i এর মান একবার 1 বসাবো দ্বিতীয়বার 2 বসাবো এইভাবে 3 বসাবো তাহলে আমরা এই সামেশনটা ভেঙে দিই সামেশন অর্থ যোগফল তাহলে প্রথম মানটা বসাই i এর মান কত বসাবো প্রথম বসাবো 1 তাহলে 5x1 minus 2 1 বসালাম এই সামেশনের জন্য প্লাস এবার i এর মান বসাবো 2 5 এবং 2 চেঞ্জ হবে না কারণ এটা হলো ধ্রুবক x এর মান শুধু চেঞ্জ হবে তাহলে এবার বসাই 5x আগে বসাচ্ছিলাম 1 পরের মানটা কত হবে 2 এই মাইনাস আর এই 2 এখনো শেষ হয়নি আরেকটা মান আছে তাহলে প্লাস এবার i এর মান কত হবে নিচে ধরতে পেরেছো i এর মান হবে 3 কারণ 1 2 এর লাস্ট মান হলো 3 5x3 minus 2 এই সামেশন অর্থ a প্লাস a আর x হলো চলক দেখো পরিবর্তন হয়েছে x এর মান x1 x2 x3 আর 5 আর 2 দেখো ধ্রুবক 5 2 5 2 5 2 সবসময় একই রকম আছে এজন্য এটা ধ্রুবক এবার খেয়াল করি 5 কি আকারে আছে গুণ আকারে আছে x1 এর মান কত 5 তাহলে 5 into 5 মাইনাস কত আছে 2 a plus 5 into x2 এর মান কত 2 minus 2 plus 5 into x3 এর মান কত 7 minus 2 এবার আসি 5 5 25 25 থেকে 2 বাদ দিলে কত থাকে আমি আরেকবার লিখি 25 minus 2 plus 5 গুণ 10 minus 2 plus 5 7 35 minus 2 তাহলে 25 থেকে 2 গেলে কত হবে 23 10 থেকে 2 গেলে 8 25 থেকে 2 গেলে 33 যোগফল কত হবে 3 8 3 11 3 14 4 8 4 4 2 6 মানে মান সামেশন i equal to 1 to 5 1 to 3 5xi minus 2 এর মান হবে 64 এই হলো এর উত্তর নিশ্চয় বুঝতে পেরেছো এরপরে আসি আমরা ঘ দাগের উত্তর ঘ দাগে কি বলছেন লিমনের বক্তব্য যাচাই করো লিমন কি বলেছিল ছাত্র দেখো লিমন বলেছিল সামেশন i equal to 1 to 3 xi square not equal to summation I equal to 3 xi whole square এটা দেখো সামেশনের পার স্কয়ার নেই চলকের পার স্কয়ার আছে আর এখানে সামেশন অর্থাৎ সমষ্টির বর্গ এটা হলো বর্গের সমষ্টি আর এটা হলো সমষ্টির বর্গ আমরা এগুলো এবার যাচাই করে দেখি প্রথমে আসি ঘ দাগের উত্তরে সামেশন I equal to 1 to 3 xi স্কয়ার এটা ভেঙে দিই ভাঙলে কি হয় দেখো x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার x এর পর স্কয়ার এই সামেশন ভেঙে দিলাম আর মান 1 বসালাম একবার 2 বসালাম আর 3 বসালাম এবার x1 এর মান কত 5 তার স্কয়ার প্লাস x2 এর মান কত 2 স্কয়ার x3 এর মান কত 7 স্কয়ার তাহলে 5 5 25 যোগ 2 4 যোগ 7 7 49 9 13 13 5 18 8 4 5 5 2 7 সামেশন I equal to
1 2 3 x স্কয়ার মান পাইলাম 78। এবার এই পাশটা দেখি আবার সামেশন I equal to 1 to 3 xi হোল স্কয়ার, এটা ইকুয়াল টু কি হবে সামেশন ভেঙে দিই x1 প্লাস x2 প্লাস x3 তার হোল স্কয়ার। সামেশন ভিতরে ব্র্যাকেটের ভিতরে x1 এর মান 1 বসালাম, 2 বসালাম, এবার 3 বসালাম, সামেশন প্লাস করলাম। তাহলে x1 এর মান কত ছিল 5 বসাই 5 প্লাস x2 এর মান কত 2 প্লাস x3 মান 7 তার হোল স্কয়ার। 5 আর 2 7, 7 আর 7 14। স্কয়ার করলে কত হয় তারপরে 14 গুণ 14 তার ভিতরে 16 6 1 তার ভিতরে 5 4 1 4 9 194 ইকুয়াল টু কত হবে 100। খেয়াল করতে তো সামেশন I equal to 1 to 3 xi স্কয়ার মান কত পাইছি 78 আর সামেশন I equal to 1 to 3 xi হোল স্কয়ার তার মান পেয়েছি কত 194। দেখো তো দুইটা মান কি একই নিশ্চয় না, কে বড় 194 বড়। এই দুগুণ বলেছিল সামেশন xi I equal to 1 to 3 xi square not equal to summation I equal to 1 to 3 xi whole square। দুই পাশ অর্থাৎ বর্গের সমষ্টি এবং সমষ্টির বর্গ সমান নয়, বর্গের সমষ্টি এবং সমষ্টির বর্গ সমান নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা এটা তোমার বক্তব্য, এটা করলে তোমার এটা গুলো কিন্তু আমার প্রয়োগ হয়ে গেছে। এই প্রশ্নটার কিন্তু তোমার দক্ষতা এখানে দেখা যাচ্ছে যে সামেশন I equal to 1 to 3 xi স্কয়ার ইকুয়াল টু কত পাইছি 78 এবং সামেশন I equal to 1 to 3 xi হোল স্কয়ার ইকুয়াল টু পাইছি 195। অর্থাৎ summation I equal to 1 to 3 xi square not equal to summation I equal to 1 to 3 xi whole square। এটা হলো আমার বক্তব্য। নিশ্চয়ই তোমাদের এটা উপকার লাগবে। তোমরা বাসায় যে বসে যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকগুলো তোমরা নিয়মিত চর্চা করবে। নিয়মিত চর্চা করলে সেখানে যে সমস্যাগুলো আছে এগুলো সমস্যাগুলো দেখবে এবং আমাদের চট্টগ্রাম কলেজ অনলাইন ক্লাসরুমে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো যাচাই করবে এবং আমার সাথে যোগাযোগ করবে। নিয়ে তোমাদের যে সমস্যাগুলো আছে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।